গত শুক্রবার দিল্লিতে মিশরের বিদেশমন্ত্রী বাদর আবদেলাত্তি এসেছিলেন এবং ভারতের বিদেশমন্ত্রীর সাথে দেখা করেন এবং সেখানে মিশরের বিদেশমন্ত্রী স্পষ্টভাবে বলেন, গাজা সমস্যার সমাধান না হলে ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডর সফল হওয়া সম্ভব নয়। সুতরাং গাজাটাকে শেষমেশ এটার একটা সমাধান প্রয়োজন। কি এই করিডর, যার সাথে ভারতের স্বার্থ জড়িয়ে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িয়ে আছে? এই করিডরটা 2023 সালে যখন G20 সম্মেলন হলো ভারতের সভাপতিত্বে, সেই সময় সেপ্টেম্বর মাসে 9 সেপ্টেম্বর বিশ্ব নেতারা এই চুক্তিটির মৌ স্বাক্ষর করেন, অর্থাৎ ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর, IMEEC বা IMEC। এই যে করিডোরটা, এটা যাবে হচ্ছে ভারত থেকে ইউএই যাবে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব যাবে, সৌদি আরব থেকে জর্ডান হয়ে ইসরায়েল যাবে, ইসরায়েলের হাইফা বন্দর থেকে চলে যাবে হচ্ছে ইউরোপে। এবং এই হাইফা বন্দরটা ডেভেলপ করা বা এই টোটাল যে ট্রেড রুটের যে গঠন, সেটা বন্দর হতে পারে, সেটা রেলপথ হতে পারে, তার অন্যতম বড় বরাত কে পেয়েছে ভারত থেকে? এটা আন্দাজ করা খুব মুশকিল নয়, আপনি ঠিকই ভাবছেন, হ্যাঁ, আদানি। এই ট্রেড রুটটা কাজ যখন শুরু হয়ে গেছে, আদানি হাইফা পোর্ট ডেভেলপ করতে শুরু করেছে, তার মধ্যেই শুরু হয়ে গেল ইসরায়েলের সাথে যুদ্ধ, ফিলিস্তিনিদের। এবং ব্যাপকভাবে যারা ফিলিস্তিনের গেরিলারা আছে ওদিক থেকে, লেবানন থেকে এবং বিভিন্ন অঞ্চলের গেরিলারা, তারা হাইফা বন্দরে মিসাইল অ্যাটাক করতে শুরু করলো। হাইফা বন্দরটা কিন্তু গাজা থেকে অনেকটাই দূরে। হাইফা বন্দর দিয়েই ভূমধ্য সাগরে ঢোকা যায় এবং সেখান থেকে ইউরোপে যাওয়া যায়। স্ট্র্যাটেজিক্যালি প্যালেস্তাইনপন্থীরা হাইফা বন্দরটাকে রীতিমতো অকেজো করে দিয়েছে। ফলত এই ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষের জন্য এই যে করিডোর, এই করিডোরের কাজ থমকে আছে, বাধাপ্রাপ্ত হয়েছে। ফলত বুঝতেই পারছেন, কোটি কোটি মিলিয়ন ডলারের প্রজেক্ট, তার যে কর্মযোগ্য সেটা টোটাল ধাক্কা খেয়ে বসে আছে। এবং এইটা যখন শুরু হয়, এই প্রজেক্টটা পরিকল্পনার সময় এই G20 মিটিংটায় কিন্তু শি এবং পুতিন আসেননি। অর্থাৎ শি এবং পুতিন তারা এই যে G20 মিটিং, এটাকে লো প্রোফাইল ট্রিটমেন্ট দিয়েছে, অর্থাৎ গুরুত্ব দেয়নি। এবং এই G20 মিটিংয়ে দাপিয়ে বেরিয়েছিলেন জো বাইডেন। একদিকে শি পুতিনের অনুপস্থিতি, অন্যদিকে জো বাইডেন বাকিদের নিয়ে এই চুক্তিতে পৌঁছালেন। এই চুক্তিতে পৌঁছাবার কারণ কি ছিল? একটা অন্যতম কারণ ছিল চীনের যে বেল্ট রোড ইনিশিয়েটিভ, এটার বিকল্প একটা ট্রেড রুট তৈরি করা। এই বেল্ট রোড ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে চীন যেটা করছে, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন ল্যান্ডলক কান্ট্রিগুলোর সাথে বন্দরের যোগাযোগ করে দিচ্ছে। ফলত ল্যান্ডলক কান্ট্রিগুলো, ল্যান্ডলক যে দেশগুলো, সেই দেশগুলো তাদের ইম্পোর্ট এক্সপোর্ট বাড়াতে পারছে। সেটা শ্রম হতে পারে, অন্যান্য পণ্য হতে পারে। ফলত অর্থনৈতিক উন্নতি হচ্ছে, ফলত এই দেশগুলো চীনের দিকে ঝুঁকছে। এইটাকে কাউন্টার করার জন্য এই IMEEC এই করিডোরটা প্রস্তাব করা হয়। আরেকটা উদ্দেশ্য কি ছিল? মিশরের যে সুয়েজ খাল, সেই মিশরের সুয়েজ খালের উপরে নির্ভরতা কমানো। সুতরাং এই করিডোরটা যদি হয়, তাহলে সেখানে মিশরের অনেকটাই ক্ষতি। এবং এই যে গাজা যুদ্ধ চলছে, এই গাজা যুদ্ধ কোন সময় শুরু হলো? এই চুক্তিটা হচ্ছে 9 সেপ্টেম্বর, আর গাজা অ্যাটাক শুরু হলো অক্টোবরে, অর্থাৎ 7ই অক্টোবর 2023 থেকে। এবং তারপর থেকে এটা একটা ডিসরাপশনের মধ্যে দিয়ে চলে গেছে। এবং এই যে রুটটা, তার আরেকটি এটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে
রাশিয়ার ইরান দিয়ে একটা করিডোর বানাবার কথা ছিল, ইরানকে বাইপাস করা। এই গাজার জন্য আদানির যে ব্যবসা, আদানি সহ বাকি অনেকে, ভারতের ক্ষেত্রে যদি বলি মূলত আদানির স্বার্থ এর মধ্যে একটা সমস্যায় পড়ে গেছে। এবং যেইভাবে ইসরায়েল ভেবেছিল বা মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল ইসরায়েল গাজাকে একদম গুড়িয়ে দেবে এবং সমস্যার সমাধান হয়ে যাবে, আপনারা জানেন যে ভারতের উপরে বেশ কিছু অভিযোগ এসছে মূলত আদানির ওপরে। তারা ইসরায়েলকে এই যুদ্ধের সময় নাকি মানুষ মারার ড্রোন সাপ্লাই করেছে, অর্থাৎ এই ড্রোনগুলোর মধ্যে দিয়ে এই গণহত্যা সংগঠিত হচ্ছে বলে অনেকে মনে করছে। এরকম একটা পরিস্থিতিতে গাজার যোদ্ধারা নিয়ে গেল, যেখানে পরিপূর্ণভাবে উচ্ছেদ করা গেল না গাজাকে। গাজা হেরে যাবে, গাজা পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু গাজা এই যাবতীয় ইকুয়েশন উল্টে দিয়ে গাজার মানুষ, গাজার যোদ্ধা, তারা গাজাটাকে টিকিয়ে রেখেছে। সম্প্রতি সেখানে একটা শান্তি চুক্তি হয়েছে, আবার সেখানে ঝামেলা ঝঞ্ঝাট চলছে, তারা লড়াই করে এতদিন ব্যাপারটাকে টিকিয়ে রেখেছে। সুতরাং গাজা যে পয়েন্টে মিশরকে এবং অন্যান্য দেশগুলোকে আনতে বাধ্য হয়েছে সেটা হচ্ছে, গাজার যদি সমাধান না হয় তাহলে এই ইকোনমিক করিডোর বাস্তবায়ন সম্ভব নয়। কারণ গাজাকে যুদ্ধ করে মেরে উড়িয়ে দিয়ে ফাঁকা করে দেওয়া সম্ভব নয়। তাহলে এমন একটা সমাধান প্রয়োজন যেটা স্থায়ীভাবে এটা সমাধান করবে। যদি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব না হয় তাহলে ফিলিস্তিন রাষ্ট্রকে মেনে নিতে হবে এবং সেখানে স্থিতিশীলতা আনতে হবে।